আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। নিশাত, মিরপুর 1 থেকে এসেছি। আপনার সঙ্গে যিনি আছেন আমি তার আমার হাজবেন্ড আছে। জি আমার নাম নূর। একটু কাছে এসে বলতে হবে জি। জি, আমার নাম নূর। আমরা মিরপুর 1-এ থাকি। মিরপুর 1 সলিমুদ্দিন মার্কেট। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আপনি যে ঘটনাটা শুরু করবেন সেই ঘটনাটা আসলে এখনো ঘটছে এবং সেই ঘটনাটা শেষ হচ্ছে না কোনোভাবে, এবং আপনি এখনো সাফার করছেন প্রতিদিনই। এবং এইখানে আপনার মা আপনার সঙ্গে এসেছেন, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এসেছেন, এবং আপনি নিজেও আপনার কাছ থেকে প্রথমে শুনি যে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, এই তারপর আপনার হাজবেন্ড কাছে জি এই ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, যখন আমরা উত্তরাতে থাকতাম। কামারপাড়া নামে আমরা একটা জায়গায় ছিলাম, ওইখান থেকেই ঘটনাটা শুরু হয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এটা 2010 সালের কাহিনী। জি তখন আমি আগে থেকে ভূত এফএম শুনি। তখন থেকে মানে কিছুটা যখন দেখতাম, মনে করতাম যে হ্যালোসিনেট হচ্ছে বা অন্য কিছু, এই টাইপের সবসময় এইগুলো ভেবে এইগুলোকে পাত্তা দিতাম না। আর একদিন আমি বসেছিলাম, ওই দিনও শুক্রবারই ছিল, ভূত এফএম শুনবো, এরকম বেশি রাতও না, 10:30 11টা এরকম টাইম হবে। আমি একটু বাসার ডিটেলসটা দিয়ে নিই। আমরা ছিলাম 3 তলাতে, আর সামনে একটা বাসা ছিল টিন শেড। ওইখানে একটা বড় আম গাছ ছিল, ওইখানে মানে কিছু ঝামেলা ছিল। যাই হোক, তো ওইখানে আমি বাসায় যখন জি জি অবশ্যই। তা তোমার ওখানে যখন ওর যে সময় বাসায় ছিল, ওটা কিরকম টাইম ছিল? ওই টাইমটা ছিল 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে আমি জানলার কাছে বসেছিলাম, হঠাৎ দেখি যে একটা মেয়ের মতো, মানে আকৃতিটা মেয়ের ছিল, বাট ফেস দেখা যাচ্ছিল না। বয়স্ক? মানে বয়স্ক ছিল কিছুটা। যাই হোক, ওরকম একটা মেয়ে ছিল বসা। ওই মেয়েটা তখন মানে মুখটা লুকানো টাইপ বসা ছিল। তখন আমি তাকিয়েছিলাম, ডাকি সেটা এইসব। ছিল চালের উপরে বসা ছিল, যেটা হাত পা এক জায়গায়, যেটাকে আমরা বলি হামাগুড়ি টাইপের দিয়ে ওভাবে করে বসা ছিল, চুলগুলো সামনের দিকে ছিল, দিয়ে চালের উপর বসেছিল। হ্যাঁ, তারপর আমি কিউরিওসিটি বশত মেয়েটাকে ডাক দিই। ডাক দেওয়ার পরে কিছুক্ষণ ডাকাডাকির পরে সে অ্যান্সার করে না বা তাকায় না। অনেকক্ষণ পরে যখন আমার রাগ হয়, তখন একটু আমি ডাক দিই। তখন সে যখন তাকায় আমার দিকে, মানে ফেসটা কেমন ছিল এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। একে তো মনে হচ্ছে তাকিয়ে আছে, বাট তার চোখটা মানে দেখা যাচ্ছে না, একদম ফুল একটা মানে ছায়া টাইপের কিছু দেখা যাচ্ছে। এত ভয়ানক ছিল এটা, যেটা বলে এক্সপ্লেন করা আসলে সম্ভব নয়। একদম ফুল তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো আমাকে এসে ধরবে বা কিছু বলবে। অনেক রাগান্বিত ভাবে তাকিয়েছিল। এই ছিল আমার প্রথম কাহিনী। মানে আপনি হচ্ছে ওই আপনার এখন যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো তো খুব সিভিয়ার। আপনি আপনার হাজবেন্ড আছে এখানে, যেমন ওনারা বলছিলেন যে আপনার সামনে, চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনার হাতে বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়, বিভিন্ন জায়গায় হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়ে। তারপর আরবি ওয়ার্ড ওঠে, কিন্তু উল্টো। তারপর খ্রিস্টিয়ানদের যে ক্রস আছে সেটাও উল্টো হয়, মানে এরকম ধরনের কিছু চিহ্ন হয়। মানে আবার বিভিন্ন ওয়ার্ড লেখা ওঠে। এখানে আমি তোমার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে, ও যেটাকে দেখেছিল সর্বপ্রথমে চালের উপর যেটা কথা বলছে, এই জিনিসটাই আমাদের ধারণা মতে, এবং আমরা অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, তাদের সবার ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই সেই জিনিস। ইভেন অনেক ক্ষেত্রে যখন জিন হাজির করা হয়েছে আজ পর্যন্ত অনেকবার। করানোর পরে প্রত্যেকবার স্বীকারোক্তি এসেছে ওর এখন পর্যন্ত যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সেই সময় থেকে শুরু হয়েছিল, এবং সে যখন চালে যে বসেছিল তখন যখন তাকে ও ডেকেছিল, ও তখন থেকে এসেছে ওর সাথে। আর এইটা মেইন প্রবলেমটা শুরু হয় আমাদের বিয়ের পরে থেকে। বিয়ের প্রথম থেকে আমি অনেকটা এথিস্ট টাইপের ছিলাম, যে আমি ধর্ম বিশ্বাস করতাম না, কোনো কিছু বিশ্বাস করতাম না সেভাবে করে এথিস্ট ছিলাম। বিয়ের প্রথম দিকে ওর কিছু কিছু সিমটম দেখা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে অক্টোবরে 2017 সালে, মিরপুরে আমাদের বর্তমান যে বাসায় আমরা অবস্থান করছি এই বাসায়, যে ও অনেক সময় দেখা যেত আমার উপর রাগ করছে, করে আমাকে মারতে চাচ্ছে। একদিন শুয়ে থাকতে থাকতে আমার আঙুল ধরে বলছে যে তোমার আঙুলটা আমি ভেঙে দিই।
আমি চিন্তা করেছি যে হয়তো রাগ করেছে বা দুষ্টুমি করছে, এরকম চিন্তা করে বলেছি যে তাহলে ধরো ভেঙে দাও। তখন আমার মা দেখেছে যে ও ভাঙতে গিয়েছে পুরোপুরি, আমি টান দিয়েছি, মা দেখেছে, দেখে ওকে বকা দিচ্ছে, দিতে দিতে তখনও বলছে যে আমি এরকম করিনি, তো না আমি এটা করিনি। তখন আমরা চিন্তা করলাম হয়তো কোনো মেন্টালি প্রবলেম হতে পারে, এরকম তো সাধারণ হয় মানুষের। নতুন পরিবেশে এসেছে, এত টানাটানি গিয়েছে, বিয়ের একটা সিজন গিয়েছে, এই জন্য এটা হয়েছে। কিছুদিন যেতে না যেতে আমাদের বাসায় কিছু লোকজন আছে, আমরা আড্ডা টাড্ডা দিচ্ছি, হঠাৎ করে ওর হাতে একটা বাইটের চিহ্ন। চিহ্নটা পুরোপুরি সাপের দাঁতের মতো, 3টা দাঁত, বাচ্চাদের দাঁতের সাইজের মতন গ্যাপ করে সাপের মতন 3টা দাঁত। ও মানে আমাদের কাছে এসে হাতটা দেখিয়ে পুরো কান্না করে ফেলেছে যে আমার কি এখনো কামড়াচ্ছে কি যেন, দেখো। আমরা ঠিক বুড়া আঙুলের সাইড থেকে, রাসেল ভাই আপনি দেখতে পারবেন, এইখান থেকে 3টা দাঁতের দাগ একদম সাপের মতো। তার মানে পুরো আঙুলের ঠিক নিচের দিকটায়। আমরা চিন্তা করছি হয়তো অ্যালার্জি বা এই টাইপের কোনো কিছু হবে, যেটা অ্যালার্জি টাইপের কোনো কিছু একটা দাগ পড়েছে। তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড আমার দেশের বাড়ি থেকে ঢাকায় বেড়াতে আসে তার ওয়াইফকে নিয়ে। আসলে আমাকে ফোন দেয় যে নতুন বিয়ে করেছিস, আমি আসি তোর বাসায় দেখার মধ্যে। আমরা তাকে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমরা রাত্রি আনুমানিক 3টা পর্যন্ত আড্ডা দিয়ে আমরা আমাদের রুমে যখন শুতে যাওয়ার আগে আমি আর আমার ওয়াইফ মার রুমে গিয়েছি আমার, তাকে গুড নাইট দিতে, যে আমরা শুতে যাব। এরকম সময় হঠাৎ করে নুপুরের শব্দটা প্রথমে আমার ওয়াইফ পাওয়া শুরু করলো। নুপুরের শব্দ পাচ্ছে, তারপর বলছে যে এরকম নুপুরের শব্দ বারান্দা থেকে আসছে, মা তুমি কি শুনতে পাচ্ছ? তখন মা একটু খেয়াল করে দেখে বলে মাও শুনতে পাচ্ছে। এবার দুজনের এরকম দেখে আমি তারপরে চিন্তা করলাম কিরকম নুপুরের শব্দ, আমি একটু খেয়াল করে দেখি। এবার আমি শুনতে পেয়ে আমার কেন জানি আচমকে একটু ভয় লাগা শুরু হলে আমি মোবাইল ফোন থেকে ইউটিউবে যে সূরা ইয়াসিন চালিয়ে দিলে নুপুরের ও বলছে খালি যে সাউন্ডটা বাড়ছে, এটা বন্ধ করে সাউন্ডটা বাড়ছে। বলতে বলতে রাসেল ভাই সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ও চিল্লিয়ে উঠে খাটে শুয়ে আমাকে ধরতে আসছে, মারবে, যে সাউন্ডটা বন্ধ করো থেকে এবার কর। ফেসটা দেখতে, সেই সময় ওর ফেসটা দেখতে কেমন বলা যায় যে রাগান্বিত দুর্গা বলে যেরকম, ওই টাইপের, মানে বড় বড় চোখ করে এমন ভাবে যে আমাকে মেরে ফেলবে, এই টাইপের একটা ফেস এক্সপ্রেশন তৈরি করে। আমরা তো ভয় পেয়ে যে এটা এরকম কেন হচ্ছে। তখন আমার পাশের রুমে তো আমার ফ্রেন্ডরা ছিল, আম্মুকে বললাম কি তুমি দ্রুত যাও, যে ওদেরকে ডাক দাও। আম্মু কিছু চিন্তা না করে আম্মু ওদেরকে ডাক দিতে গেল। ওইটুক সময় আমি ধরে রেখেছি, যদিও একটু ভয় লাগছে, বিশ্বাস করি না ভয় লাগছে। এবার ওরা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলো, এসে দেখলো এই অবস্থা। একটা কথা এখানে তুমি স্কিপ করে দিয়েছো, তোমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে এই প্রবলেমটা ছিল। ওটা বলবো। তা ওরা আসলো, এসে দেখলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের এই প্রবলেমটা ছিল, যেই কারণে ওরা বুঝতে পেরেছে দেখে যে আসলে এটা কি হচ্ছে। এইবার ওরা এসে সাথে সাথে বাসার যে জানলার পর্দা ওগুলো নিল, মানে এক্সট্রা যে পর্দাগুলো আমাদের রাখা থাকে ওগুলো নিজে আয়না টাইনা এগুলো যা আছে এগুলো ঢেকে দিল। ঢেকে দিয়ে পাশের বাসা থেকে বললো যে মরিচ নিয়ে আসো, এই নিয়ে আসো, কিছু জিনিসপত্র রিচুয়াল টাইপের জিনিসপত্র যেগুলো দিয়ে তারায়, ভূত তারায়, এরকম জিনিসপত্র কিছু নিয়ে আসলো। নিশুগুলো করলো, কিন্তু তেমন কোনো বেনিফিট হলো না হওয়ার কারণে ও তো আমাকে মারবে, সবাইকে মারবে, এমন একটা অবস্থা। আমরা 3-4 জন বন্ধু বান্ধব, 3-4 জন আমার ফ্রেন্ড, কাজের মহিলা, আমার আম্মু, শুধু 3-4 জন মিলে আমরা ওকে ধরে রেখেছি, হাত পা ধরে রেখেছি, কিন্তু আমরা ওর সাথে জোরে পারছি না। এক পর্যায়ে হলো কি, কারো একজনের কাছ থেকে, আমাদের আসলে খেয়াল নেই, কোনো একজনের কাছ থেকে ওর বা পাটা ছুটে যায়, ধরে রাখতে যে বা পাটা ছুটে গেল, বা পাটা উঁচু করে খাটের উপরে একটা আঘাত করে, আস্তে করে আঘাত করার সাথে সাথে আমরা খাটে কাজের বুয়া শুদ্ধ 2-3 জন, আমরা প্রায় 4-5 জন খাটের উপর, সবাই খাটটা ভেঙে নিচে নেমে যায়। নেমে গেলে এর মধ্যে প্রায় আজান দেবে অবস্থা। এর মাঝখানে আরো কিছু কাহিনী আছে যেগুলো পার্সোনাল ইস্যুর জন্য আমি স্কিপ করে গেলাম। তা আজান দিবে এমন সময় সবকিছু একটু ঠান্ডা হলো। আমরা চিন্তা করলাম যে যাক, যেহেতু ফজরের আজান দিয়েছে তখন, তাহলে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সবাই একটু নিঃশ্বাস পেলাম স্বস্তির, যে এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজান শেষ হতে না হতেই আবার যা তাই শুরু। প্রথমে উঠে বসলো, আমরা তো সবাই অবাক। আমরা ম্যাচের কাঠি টাঠি যেভাবে যা ছোটবেলায় শুনেছি যে ম্যাচের কাঠি বা ম্যাচ দেখলে ভয় পায়, এমন ভাবে ম্যাচ নিয়ে আসছি, আমার হাতে ম্যাচ। ও সুন্দরভাবে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলছে যে ম্যাচটা একটু দেখতে পারি তোমার হাত থেকে, ম্যাচটা একটু দেখি। ম্যাচটা আমি ওর হাতে দিলাম, যে দেখি ম্যাচটা চেলো, যেহেতু এখন সেন্সে আছে। এখন ম্যাচটা আমার হাতে থেকে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলছে যে ম্যাচটা এখন আমার কাছে, তুমি আগুন কিভাবে জ্বালাবা।
এই আবার সেই একই রকম প্রবলেম শুরু। এইটা বলার পরে থেকে আবার সেই সিমটম গুলো শুরু, মারামারি কাটাকাটি, সবার মধ্যে মারতে যাচ্ছে। এরকম করতে করতে ভোর হয়ে গেল, পুরোপুরি আলো উঠে গেছে সেই সময়। অনেকে হয়তো বিশ্বাস করে যে রাত্রিবেলায় শুধু এরকম প্রবলেম হয়, বাট আমরা যেটা দেখেছি প্রবলেম যাদের হওয়ার তাদের রাত দিন দেখে হয়। আমাদের দিন হয়ে গিয়েছে তখন আমরা সকাল 6টার দিকে আমার এক মামাকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম সমস্যা, যদি আশেপাশে কোনো ভালো হুজুর বা কেউ থাকে তাকে নিয়ে আসো। তা সে এক মাদ্রাসার হুজুরকে নিয়ে আসলো, মসজিদ প্লাস মাদ্রাসার হুজুর, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে সে আমাদের রুমে ঢুকেছে। সে জানতো না যে এটা কতটা সিরিয়াস। সে আমাদের রুমে ঢুকে ওকে ধরে কিছু সূরা পড়ছিল। তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি রুমে ঢুকছি, সে সূরা পড়ছে, মামা টামা সবাই ওকে ধরা। সেই অবস্থায় আমি ওকে রুমে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখি ওর সেন্সলেস হয়ে গেল সূরা পড়তে পড়তে। ও বেডে বসা, সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হতে হতে রুমের লাইট ফ্যান সব অফ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ও সেন্স যখন ফেরত থাকলো, লাইট ফ্যান আবার জ্বললো। এখন হুজুর আমাদেরকে বলছে যে যাক, সব সমস্যা চলে গেছে, আমি এখন আসি। তা আমরা রাসেল ভাই সে সময় বুঝতে পারিনি যে হুজুরটা নিজেই কতটা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তা আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস পেলাম আরেকবার, যে যাই হোক হুজুর এসেছিল, সব সমস্যা মিটে গেছে। হুজুর চলে যাওয়ার রাসেল ভাই সর্বোচ্চ 10 মিনিট পরে আমাদের ফ্ল্যাটটা 7 তলায়, বিল্ডিং এ 7 তলার উপরে আমাদের রুমের পুরো সাইড থাই গ্লাস শুদ্ধ, পুরো আপনার জানালা দেয়াল শুদ্ধ, সবকিছু কেঁপে উঠলো। কেঁপে উঠতে না উঠতে আবার সেই অর্থ হাসি দিয়ে আবার সেই প্রবলেম শুরু, পুরো সেরকম চেঁচামেচি, মারতে আসা। এর মধ্যে আমরা আবার চিন্তা করলাম যে যেহেতু কিছু হয়নি, আমরা হুজুরকে আবার ফোন দিই। হুজুরকে ফোন দিয়েছি, কিন্তু হুজুর প্রথমবার বলছে আসছি। এবার আধা ঘন্টা এরকম আমরা টর্চার সহ্য করলাম। করার পরে যখন হুজুরকে ফোন দিলাম, হুজুর আর ফোন ধরে না। এইবার ওই জিনিসটা, ওর যে জিনটা বলছে যে হুজুর তো আর আসবে না, হাসি দিয়ে বলছে হুজুর তো আর আসবে না, হুজুর তো ভয় পেয়েছে। এইভাবে বলতেছে হুজুর তো আর আসবে না, হুজুর আমার দেখে তো ভয় পেয়েছে, আমি তো দেখা দিয়েছি, হুজুরে তো আমি চেহারা দেখেছি। ভালো কথা। এবার আমরা কি করব, কিছু খুঁজে নেবে। এর মধ্যে আরেকজন হুজুর আনতে তো সময় লাগবে আমাদের। এর মধ্যে আমরা কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ আমরা ওর বুকের উপর দিয়ে রাখলাম, যে বুকের উপর কোরআন শরীফ রেখে দেখি কি হয়, যেহেতু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ও কোরআন শরীফ শুদ্ধ, কোরআন শরীফটা জিনটা নিজেই কোরআন শরীফটা হাতে নিয়ে উঠে বসে কোরআন শরীফ সরিয়ে দিচ্ছে হাতে। আর যতবার আয়না ঢাকা হচ্ছে রুমের মধ্যে, প্রত্যেকবার আয়নার পর্দা যখনই ও আসছে, বিল্ডিং কেঁপে উঠছে, থাই গ্লাস কেঁপে উঠছে, দিনের বেলা ভাই যেটা কেঁপে উঠে আয়নার পর্দা পড়ে যাচ্ছে। আয়না যে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি, সেই কাপড়টা পড়ে যাচ্ছে। এরপরে আরো হুজুর আনা হলো, কিছু 2-1 দিনের মধ্যে এইভাবে করে চলতে থাকলো। কিছু হুজুর আনা হলো, কেউ যেটা বলে শ্মশানে পাঠা বলি দিয়েছে আমাদেরকে দিয়ে, এবং আরো কিছু জিনিসপত্র করেছে তারা। মাঝে ডক্টর দেখানো হয় যে আমার বাবাকে যখন জানানো হয় এইসব কাহিনী, তখন সে বলে যে আগে ডক্টর দেখাতে। তো আমরা এরকম করে সাভারে একটা ডক্টরকে দেখাই। সে আমার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, সবকিছু দেওয়ার পর যখন রিপোর্ট আসে সন্ধ্যার সময়, সব রিপোর্ট নর্মাল লেখে। তখন সে সব সিনড্রোম গুলো জানতে চায়। দেন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ ছিল, আমরা রাসেল ভাইকে দেখিয়েছি যেটা। হ্যাঁ, তো ওই ভিডিও ফুটেজটা আমরা ওই ডক্টরকে দেখাই। দেখানোর পরে সে নিজেই ওটা দেখে বলে যে আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। সায়েন্সের যুগে এগুলো কেউ বিশ্বাস করে না, বাট আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন, এটা বলে সে জাস্ট আমাকে একটা রিল্যাক্সের জন্য একটা ঘুমের ওষুধ দেয়। আর এর মধ্যে কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ওর আব্বুকে যখন জানানো হয়েছিল তখন বিষয়টা এমন সিরিয়াস হয়ে গিয়েছিল যে হঠাৎ করে ওর গলা কেউ ঠেসে ধরলে দেখা যায় না যে কে ধরছে, বাট গলার ওই জায়গায় যে মানুষের আঙুলের মতন ছাপ, 3টা আঙুলের ছাপ, গলায় 3টা আঙুলের ছাপ, স্পষ্টভাবে 3টা আঙুলের ছাপ পড়তো। যে ছাপগুলো থেকে ওর প্রায় 1.5-2 মিনিট, ইভেন 3 মিনিটের মতন সময় পর্যন্ত ওর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো, দম বন্ধ হয়ে থাকতো। যেই সিমটম গুলো দেখে আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষে আর এইভাবে করে মানে রাখা সম্ভব হচ্ছে না, এইভাবে করে যে আমরা এত বড় রিস্ক নিয়ে রাখতে পারবো না কাউকে না জানিয়ে। যেহেতু প্রথমে চিন্তা করেছিলাম হুজুর দেখালে বা কোনো কিছু ছোট কিছু করলে হয়তো এটা সলভ হয়ে যাবে, তখন আমরা ওর বাবার পাশে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওর বাবার বাসায় যাওয়া হয়। ওখানে কাহিনী কি কিছু তুমি বলতে চাও? তুমি বলো। তা ওখানে যখন ওর বাবার বাসায় যাওয়া হয়, ওর আব্বু এনারা বিশ্বাস করতো জিনিসগুলো, কিন্তু এইভাবে করে যে নিজেদের ফ্যামিলির মধ্যে হবে কখনো চিন্তা করতে পারে নাই। ওখানে আমরা যাই, ওখানে গেলেও একই রকম সিনড্রোম দেখা দেয়।
দেখা দেওয়ার পর একবার একটা তান্ত্রিক ছিল, একটা হিন্দু, তা কি জান জটা, হয়তো তাকে আমাদের ওই অঞ্চলে জটা নামে খুব খ্যাত সে। তাকে তার কাছে যাওয়া হয়, সে গেলে বলে কি তোমার সাথে 3টা জিন আছে, তা তার মধ্যে 3টা জিন আছে, সে ছাড়িয়ে দিতে পারবে। বলতে আমাদেরকে কিছু রিচুয়াল দেয়, রিচুয়াল দেওয়ার পরে কোনোভাবে সেই জিনিস যায় না, কিন্তু তার কাছ থেকে আসার পর আমাদের প্রবলেম গুলো আরো বাড়তে থাকে। আগে যেহেতু শুধু গলা ঠেস তুলে রাখতো, এখন মানে পুরোপুরি শরীরের মারের দাগ হয় এবং পুরো শরীরের বডিতে স্ক্র্যাচের দাগ, সেটাও 3 আঙ্গুলের। এখন এইভাবে করে চলতে থাকলে কিছুদিন পর আমরা চিন্তা করি তার 1 থেকে 2 দিন পর যে এইভাবে করে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অন্য হুজুরের সাহায্য নিই। সেই হুজুরের নাম হচ্ছে তুফান হুজুর। সিরাজগঞ্জের ওদিকে যদি কেউ থাকে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওদিকে থাকলে তুফান হুজুর, তাকে সবাই চিনে। তা এই উনার সাহায্য নিয়ে উনি সর্বপ্রথম সঠিকভাবে ওর যে প্রবলেমের জিনটা সেটাকে হাজির করতে সক্ষম হয়। উনি যেদিন আসে সেদিন যখন আমাদেরকে বসায়, সাধারণভাবে আমরা প্রথমে চিন্তা করি একটা হ্যাংলা পাতলা মানুষ, দেখে মনে হচ্ছে না সে হুজুর, সে কি বা করবে, এতজন আসছে গেছে কিছু করতে পারে না। সে ওকে বসায়, বসানোর পরে প্রথমে বিভিন্ন রিচুয়ালি ডাকে, সে জিনদেরকে ডাকলে সবাইকে বলে, আশেপাশে ওর আব্বু আমি শুদ্ধ যারা থাকে সবাইকে বলে ওকে একটু শক্ত করে ধরে রাখবেন, যেতে আমাকে আঘাত করতে পারে। আমরা সবাই ধরে রাখি। তা ডাকলে কিছু রিচুয়ালি ডাকার পরে আসার পরে সে একটা লাঠি নিয়ে ওর পাশ থেকে সার্কেল করে একটা। তা সার্কেলটা করার পরে আপনার জিনকে বলে তুই এবার ঠান্ডা হ, তুই দেখ তুই এখান থেকে বেরোতে পারবি কিনা। তা তখন জিনটা ঠান্ডা হয়ে বলে কি না আমি এখন আর বেরোতে পারবো না জায়গা থেকে। বলে তুই কে, তারপর জিনের উপর কিছু মানে টর্চার করে, জিনকে কিছু ভাবে মারে, কিছু স্পেল পরে। বলে রাখা ভালো, এগুলো সব মুসলিম স্পেল, আমাদের সুরা টুরা এসব পরে আঘাত করার পর বলে তুই কি এখন আমাদের সাথে কথা বলবি? তখনও বলে হ্যাঁ রাজি আছি, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তখন বলে তোরা কয়জন? বলে যে আমরা 3 জন। বলে যে 3 জন তো ওর মুখ দিয়েই বলছে? হ্যাঁ ওর মুখ থেকে বলছে, আচ্ছা, ওয়াইফের মুখ okay. থেকে বলছে যে তোরা কয়জন? তা ওর মুখ থেকে বলছে যে আমরা 3 জন। বলে যে তোরা কারা, কি পিচাস, কি ধরনের জিন? তা বলে আমরা পিচাস। বলে পিচে ধরনের জিনের কথা বলে আমরা পিচাস। এখন বলে যে তার মধ্যে জিন বলতেছে তার মধ্যে আমি মুসলমান আর 2 জন আছে, এরা 2 জন হচ্ছে হিন্দু। তা বলে হিন্দু, বলার পর বলে তোরা কি করে যাবি? বলে আমরা এই মেয়েকে ছেড়ে যাবো না, যেভাবে করে সাধারণ ভাবে অনেকেই জানে জিনে বলে যাবো না, এই করবো না ওই করবো না, ওইভাবে বললে তখন সেই হুজুর ওই জিনের উপর আবার একটু টর্চার করে। কিছুটা টর্চার করার পরে জিনগুলো যেতে রাজি হয়। বলে হিন্দু জিন 2টা বলে সে সময় যে আমাদেরকে তো পাঠিয়েছে সেই জটা, যে জটার কাছে তোমরা গিয়েছিলে, সে জটা আমাদেরকে পাঠাইছে তোমাদের কাছে। তা বলে তাহলে তোরা চলে যাও। বলে আমরা তো যেতে পারবো না, আমরা গেলে জটা আমাদের উপর অত্যাচার করবে। তখন বলে আচ্ছা তাহলে একটা কাজ কর, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে চলে যা। পরে ওখান থেকে ওই জিন 2টা কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ ধরে প্রতিজ্ঞা করে চলে গিয়েছে। সাথে এই যে জিনটা আমাদের এখন স্টে করছে, এই জিনটাকেও কালেমা পড়ে কোরআন শরীফ ছুঁয়ে তওবা করানো হয়েছিল যে তুই চলে যাবি। ও তওবাও করেছিল, কিন্তু ওই 2টা জিন, যে 2টা হিন্দু ছিল, ওই 2টা চলে গিয়েছে, কিন্তু এ আর যায়নি। এই কিছুদিনের জন্য অফ গেল, অফ থাকার পরে কিছুদিন পর থেকে আবার সিমটম শুরু হলো। এইবার কিছুদিন পর আবার একটা হুজুর দেখালাম আমরা এরকম সিমটম দেখতে দেখতে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আমি যায়। আবার একটা জিনিস দেখতে পেতাম যে আমার সাথে তারাও পেত, গেট খোলা হলেও আর কাউকে দেখতে পেত না। ওকে, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে ডক্টর আলিফের কাছে একটু যাব এবং তার ঘটনাটা আমরা শুনে আসবো এবং তারপরে আবার আসবো। আমি দেখছিলাম পুরো সময়টা আপনার আশেপাশে ভূতটা হচ্ছে একটা কাপড়, আসল তো জিন। তো আমরা আসলে যেটা বলতে গেলে আর কি, যে আমার ঘটনা নেক্সট যেটা লাস্ট আমি ঘটনাটা শেয়ার করব। আসলে রাসেল ভাই সময়ের তো খালি আমার ঘড়ি এবং ওনার ঘটনা, কোনো সমস্যা নাই, আমরা শুনি। এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে। আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজবেন্ডের ঘটনা আর কি। ওনার হাজবেন্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা, মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসা তো ছিল আগে
যেখানে ছিল সেখান থেকে তারা বনশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি। এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে, এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধ হচ্ছে না। ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে, তার কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের ওই বাসার 5 তালাটা, মানে 6 তালাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তালাতে। তো সে খুব অবাক হয়ে যায়, তারা এত শব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড, জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাতের বেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাতের বেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিন তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল। হতে হতে একটা পর্যায়ে তারা চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন, রাত মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজবেন্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা। তো ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানাতে বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, যে কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন, যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়, তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে তা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি আসল ভাই। ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যায়, দেখে তার সেই যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে দরজাটা লেগে গেছে, আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, বাসা সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, কে দরজা লাগাইছে বা লাগাইলো কে। তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলা ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নাই বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো। আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন, তার সাথে কি জানি সিজদা দিচ্ছে,
তা আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বলল যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে, আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ মানে তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বের হতে হবে, তুমি আমাকে একটু উঠাই দিও। তো তিনি ঘুম থেকে ওঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যে তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে কানে এখনো মানে সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড শোষে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, তখন পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিস ফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোন একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেন না, কি ভুলে গেছিল। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। তার ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ ঘুমট মেরে থাকতেন। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতা শব্দ, দরজা আমার ব্যালকনির সামনে দরজা প্রচন্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলল যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, বলে যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা দিনের মধ্যে একটা ভালো বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি দক্ষিণ সাইডের নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে না, ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করেও ফেলার পর এই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসেবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বললো যে আপা আমি খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজবেন্ড ওয়াইফ তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজবেন্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগটা গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা আসল ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না আসল ভাই, ট্রাস্ট মি, হাত ব্যথা করছে খুব। হ্যাঁ, শেষ তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? যাই না, বাসা গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই, জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোনটা ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারিনি। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যে আজকে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতন।
একদমই না। ব্যাপার। তারপরে আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারিনি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। No, no প্রচন্ড problem, ব্যথা no হাতে। problem. আমরা চলে যাই আপনাদের কাছে আরেকবার। আমরা একটু বলি যে আপনারা খুব ছোট করে যদি বলি যে আপনাদের এখন আসলে কোন ধরনের সমস্যা ফেস করছেন আপনারা এই মুহূর্তে মানে এই প্রতিদিনই আপনাদের বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো বলুন, তাহলেই আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন। কারণ আমরা শুরুটা শুনেছি, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে অনেকদিন ধরে এই সমস্যাটা চলছে, কিন্তু এখন ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু বলবেন। ইদানিং যে প্রবলেম গুলো হয় সেটা দেখা যাচ্ছে, হঠাৎ বসে আছি সবার সাথে গল্প করছি, হঠাৎ করে পুরো গায়ে একদম গলা থেকে শুরু করে পা পর্যন্ত জাস্ট 3 আঙ্গুলে স্ক্র্যাচ পড়ে। আর দেখা যায় আমি কথা বলছি, আমি শুনতে পাচ্ছি যে আমি বাংলায় কথা বলছি, বাট আশেপাশে যারা থাকে তারা শুনছে যে না আমি বাংলায় কথা বলছি না, উর্দুতেও কথা বলছি না। একটা যেটা আমি বলেছিলাম এটা কিছুটা অ্যারাবিয়ান, এটা কিছুটা অ্যারাবিয়ান টাইপের, একটা ওল্ড অ্যারাবিয়ান, লাইক এখন থেকে 500-700 বছর পূর্বে অ্যারাবিয়ানরা যেভাবে করে কথা বলতো ওরকম একটা অ্যারাবিয়ান বোঝা যায়, বাট এটা কোন মানে সময় এত আগের পুরনো যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা বোঝা যায় কিছুটা যেরকম ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ। হুম, অনেকেই তো অনেক মুভি এরকম জায়গাগুলোতে শুনেছি সব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তা অ্যারাবিয়ানটা উল্টা করে বললে যেরকম শোনা যাবে খানিকটা ওরকম, যেটা কিছু কিছু ওয়ার্ড অ্যারাবিয়ান যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, যেরকম মারহাবা, হুম। এই টাইপের ওয়ার্ড যেগুলো আছে, এই ওয়ার্ড গুলো কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা ডেইলি ইউজ করি এরকম ওয়ার্ডও তার সাথে থাকে। ওকে, আমি শুনেছিলাম যে আপনার পারিবারিক মানে বা আপনার সাংসারিক জীবনেও এই সমস্যাগুলো হচ্ছে, আপনার ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এই আপনার এই সমস্যার কারণে। সেই সমস্যাগুলো একটু বলবেন, মানে যেগুলো থেকে আপনি একদম, যেগুলো আপনি চান না যেগুলোর হোক, এক মুহূর্ত থাকুক, যেগুলো আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে প্রতিদিন, সেইগুলো একটু আমাকে। সেটা দেখা যাচ্ছে আমি আমার প্রিয়জনদেরকে আঘাত করছি। যেমন একদিন আমি আমার মায়ের সাথে বসা, তো ও ওয়াশরুমে গিয়েছে, তো আমি ওনাকে এমন ভাবে ধরছি, লাইক তার গলাটা ঠেসে ধরছি পুরোপুরি, তাকে আমি আগে ভালোভাবে ধরে গলাটা ঠেসে ধরছি, না সে সাউন্ড করতে পারছে, না সে মানে কাউকে ডাকতে কিন্তু পারছে না, আমাকে এগুলো তো ছাড়তে অনেকেই হয়, পারছে কিন্তু না। আপনার একটু ডিফারেন্ট লেগেছে। যেমন আপনি বলছিলেন যে আপনি মানে আপনার বাসায় ম্যাক্সিমাম জিনিসপত্র ভাঙা, যেগুলো আপনিই ভেঙেছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম আর- জিনিসপত্র আপনার যে পায়ে দিয়ে আঘাত করে মানে যে বিছানা ভেঙে ফেলায়, যে এই সমস্ত এই জিনিসগুলো। বিছানাগুলো যে ভেঙে ফেলা, বিছানাটা এমন ভাবে ভাঙা ছিল যে দেখা যাচ্ছে মাঝখান থেকে ভেঙেছে, কাপড় চিপড়ালে যেরকম হয় একদম পুরোপুরি ওইরকম করে ভাঙা ছিল। যেটা বলতে গেলে যে রডটা থাকে পিছনে মিডলে, যে রডটা আমরা ইউজ করি, ওই রডটা কেউ যদি কাপড় ধরে টুইস্ট করে ওরকম ভাবে সেই লোহার রড টুইস্ট করা। আর ভাঙাচোরা জিনিস ভাঙার মধ্যে বলতে গেলে এখানে সব জিনিস ভাঙে না রাসেল ভাই, যেগুলো আমার বা আমার ওয়াইফের খুব পছন্দের জিনিস, যেগুলো আমরা শখ করে কিনেছি বা অনেকদিন ধরে শখ করে আছে আমাদের সাথে, এই ধরনের জিনিসগুলো সব থেকে বেশি ড্যামেজ করে। যেমন আমার বাইক, আমার মোটরসাইকেল, ওটা ড্যামেজ করেছে একবার। হুম, ইভেন্চুয়ালি কেউ চিন্তা করতে পারবে না, যারা হয়তো মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায় তারা জানে ইঞ্জিন সিজ হয়ে যায়, যেটা মোবিল ইঞ্জিন অয়েলের লাইনে কাদা, একদম পুরো কাদা, ময়লা কাদা, পলিথিন, স্কুল যে টাইপের কাদা যেগুলো হয় আমাদের অনেক সময় বেসিনের লাইনে জমে, ওরকম কাদা ইঞ্জিন অয়েলের লাইনে যেতে আমার বাইকের ইঞ্জিনটা সিজ হয়ে যায়। এভাবে করে ইঞ্জিন সিজ হয়ে যায়, পছন্দের ঘড়ি থাকলে ভেঙে যায়, পছন্দের ফোন থাকলে, পছন্দের কোনো কিছু থাকলে সেটা থাকবে না। আমার হাতে এখনো যে ঘড়িটা আছে এই ঘড়িটার গ্লাসটা পাল্টানো, এই ঘড়িটা আমার ব্যাগের মধ্যে রাখা, ও প্রসেস হয়েছে, চলে গিয়েছে, পরে ব্যাগ চেক করি, খুলে ঘড়ি ভাঙা। এইভাবে করে আমাদের জিনিসপত্রগুলো ভাঙে। আর ওর প্রতিদিনের প্রবলেমের মধ্যে একটা হলো বাথরুমে ধোয়া না পড়ে ঢুকলে বাথরুমের মধ্যে প্রবলেম হবে, বাথরুম থেকে বের করতে কষ্ট হয়ে যাবে, আমাদের অনেক কষ্ট করে বাথরুম থেকে বের করতে হবে, যেহেতু বাথরুমে তেমন একটা ধোয়া পড়ে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো সময় সবসময় চোখে চোখে রাখতে হয়, কোনো সময় আপনার মা বলছিলেন যে সবসময় চোখে চোখে রাখতে হয়। এটা দেখা যায় বাথরুম থেকে বের করবো যখন, যদি বাথরুম থেকে বের হওয়ার সময় ধোয়াটা না পড়ে বের হয়, বাথরুমে ধোয়ার সাথে সাথে স্ক্র্যাচ, একইভাবে না দেখে রাখলে কোনোভাবে সুইসাইড অ্যাটেম্প করতে যাওয়ার মতন চেষ্টা করা, বা মনে করেন রান্নাঘরে আছে, আমি ওকে থেকে অন্য একটা রুমে চলে গিয়েছি কোনো একটা কাজে, কিছু একটা হাতের কাছে যদি ছুরি থাকে সেটা দিয়ে সাথে সাথে নিজেকে আঘাত করতে যাওয়ার চেষ্টা করে, বা আঘাত করেও ফেলা মাঝে মাঝে। এই জন্য অনেক সময় ঘুমায় যখন, ও ঘুমানোর পরে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমার এক্সট্রা সজাগ থাকতে হয় ওর জন্য। দেখা যায় ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে, দাঁত লেগে গিয়েছে, যেটা আমরা বাংলা বলি দাঁত লেগে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে আছে পুরোপুরি। তখন দেখা যায় পানি সেটা দিয়ে সেন্স আনা হয়, আনার পর আবার একটু দোয়া পড়ে 3 কুল পড়ে, যেটা মুসলমানদের ফালাক নাসি ক্লাস
পড়ে ফু দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমার প্রত্যেকদিন 2-3 ঘন্টা এরকম সজাগ থাকতো। ইভেন কোনো কাজে গেলে, ইভেন যখন এক্সাম দিতে যাওয়ার সময় ওর অনেক সময় স্পেশাল পারমিট নিয়ে নেওয়া লাগে, যে ওর একটু শারীরিক সমস্যা আছে বা মেডিকেল পারমিট নিয়ে, সেই ক্ষেত্রে এক্সাম হলেও কেউ না কেউ আমাদের স্টে করতে হয় ওর জন্য। আচ্ছা, যে আমাদের প্রবলেমটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং এটা সব থেকে আশ্চর্যজনক বিষয় ভাই, এটা কোনো দিন রাত কোনো কিছু দেখে না। এটা যখন মন চায়, আমি একটু আগে ভাই যখন গল্প আপনি কাহিনীটা বলছিলেন, তখন আমি হাতটা উঁচু করেছিলাম, রাসেল ভাই খেয়াল করেছিলেন কিনা জানি না, এখানে ঠিক 3টে স্ক্র্যাচ পড়েছিল। যখনই আপনাকে দেখে আমি নামিয়ে রেখেছি, রাখার সাথে সাথে একটু পরে স্ক্র্যাচটা চলে গেল। আমি তখন আর ও দেখেছিলাম। প্রথমে কাহিনীটা বলতে পারলো না, আমি আমার ওর পিঠে স্ক্র্যাচ পড়েছে এই যার মুহূর্তে। জন্য আমি আপনার মা বলছিলেন যে বলতে হ্যাঁ আজকে আসার আগেও পিঠে এরকম স্ক্র্যাচ পড়েছে। আজকে আসার আগে এমন একটা দাগ হয়েছে, সেটা বেত দিয়ে মারলে যেরকম হয়, একদম পুরো এরকম বেত দিয়ে মারার দাগ। লাইক আজান হচ্ছে, আমি বলতেছি যে আমি আজানটা শুনতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে, কান চেপে ধরে আছি, এরকম হঠাৎ করে পিঠে ব্যথা করছে। মা তখন দেখছিল যে আমার পিঠে আজকে পুরোপুরি বেতের দাগ, বেত যেরকম চিকন কোনো একটা বেত দিয়ে মারলে যেমন দাগ হয়, ওরকম পুরো জখম হয়ে আছে। মানে আমি আসলে ওনাদের ঘটনা আরো অনেক ডিটেইলে শুনেছি এবং আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং আরো যত কিছু শুনেছি আমরা আরো একবার, যেহেতু আজকে সময় খুব কম, আমরা আরো একদিন শোনানোর চেষ্টা করব, এবং সেদিন হচ্ছে ওনার মাকেও আমরা স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব, এবং উনিও ঘটনা বলবেন, তার দেখা যে সমস্ত ব্যাপারগুলো ঘটেছে সেগুলো। আজকে আশা করেছিলাম যে ওনাকে নিয়ে আসবো, কিন্তু হাতে সময় নেই। এবং আমি শুধুমাত্র চাইবো যে তারা নতুন বিয়ে করেছেন, এবং নতুন না, এবং তারপর থেকে অশান্তি আরো বেড়েছে। তো আমি চাইবো যে আপনারা দোয়া করবেন, এবং সেই সাথে যারা আসলে সাহায্য করতে পারবেন, সত্যি কথা বলতে ওনারা বলছিলেন যে বাংলাদেশের সবাইকে দেখিয়েছেন। তো আমাদের যারা যেখানে আছেন, যদি কোনো কেউ সাহায্য করতে চান, যে হ্যাঁ আপনি জানেন যে এটা সলিউশন কি, তাহলে সেটা দিয়ে আমাকে ইমেল করলে আমি ওনাদের কাছে পৌঁছে দিব আসলে, যে আসলে কোন সমাধান যদি এটা থাকে, যারা শুনলেন। এবং আমাদের চোখের সামনে আমি একটু আগেও দেখলাম যে আসলে এইসব যেহেতু স্ক্র্যাচ পড়েছে, এবং ঠিক একইভাবে ওনার মা আরো খুব সুন্দর করে উনি বলছিলেন, আমরা চেষ্টা করবো নেক্সট উইকে বা তার পরের উইকে ওনার মাকে দিয়ে ঘটনাগুলো বলানোর জন্য। উনি খুব চমৎকার করে বলেন, তো আমি ওনাকে দিয়েও চেষ্টা করবো যে মানে বলানোর জন্য, তখন আপনারা প্রবলেমগুলো আরো ভালো বুঝতে পারবেন। ইন দ্য মিন টাইম যদি আপনারা পারেন, তাহলে আপনারা আমাদের একটু জানিয়ে দিবেন যে এর কোন সলিউশন আপনাদের আসলে জানা আছে কিনা, এবং এটার কারণটা কি। আসলে চলে যাবো ডক্টর আলিফের কাছে শেষবারের মতো, এবং মানে আজকের জন্য, এবং আশা করছি আজকে আমাদের শেষ অতিথি ডক্টর আলিফ, এবং তিনি তার কিছু কথা। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। আমি আসলে মানে চাইলাম আপনার কাছে কিছু সময়। হুম, আমার ওনাকে দেখলাম এই মাত্র, যে ওনার হাতে 3টা দাগ পড়ে আছে। দেখলাম আমিও। এসব কিন্তু রিস্কি, খুবই রিস্কি, এক্সপোজ হওয়াটা রিস্কি। উনি তো সবার সামনে এক্সপোজ হচ্ছে। আমি যে একজন ঘটনা লাস্ট বলেছিলাম, যে অ্যাডভোকেটের ঘটনা বলেছিলাম, যে এখনো পর্যন্ত সে সাফার করছে, এবং আজকেও পর্যন্ত সাফার করছে, যে তার টেনশন যে সে কখন মারা যাবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে ওই দিন ঘটনার পরে আমি ফেস করেছি, প্রচুর মানুষ নক করছে যে উনি দিতে পারবে সলিউশন, ইনি দিতে পারবে সলিউশন। আমাকেও নক করেছেন। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। আসলে আমি নেই না কখনো এরকম রিস্ক। আমি একটা মানুষকে সাজেস্ট করে দিলাম, বিপদ ঘটতে পারে। এটা আসলে উচিত না। মানে ব্যাপারটা যদি তার সাথে মাথায় রাখা উচিত। এক্স্যাক্টলি, যদি তার সাথে পরিচয় না থাকে, বা তার সলিউশনে যদি যথেষ্ট যৌক্তিক লোডস অফ মেসেজ যারা পাঠিয়েছে যে আমি হেল্প করতে চাই আপুকে, আপনি কি আমার সাথে দেখা করে দিতে পারেন। আমার কাছে সেই মেসেজ আসছে যে আমি এটা জানি, সলিউশন জানি একদম। আমি রাসেল ভাই ছোট্ট করে কথা বলতে চাই। আমি ঘটনাটা লাস্টে একটা জিনিস মিস করে গেছিলাম, ওইটা একটু বলে দিই যে আমি ওই ফ্ল্যাটটা ক্লিয়ার করতে পারবো না। একদিন ওই 1 মাসের মধ্যে একদিন উনি হঠাৎ করে রাত্রেবেলা ঘুমাচ্ছিলেন, হঠাৎ মানে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে উনি আবার হাতে স্ক্র্যাচ করেছে। দেখেন, আমি নিজেই ভয় লাগছে। আসলে কি রাসেল ভাই, আমার হাতের যে মোচড়ানোটা কি জানি কোন কারণে আল্লাহ জানে। যাই হোক, তো সেদিন রাত্রেবেলা ওনার বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, ওনার ননদ এবং কাজের মেয়ে একসাথে তিনি রুমে চলে আসে। সেদিন তারও হাজবেন্ড আসার দেরিতে হঠাৎ করে তিনি বারান্দায় যায় কি মনে করে। এক পর্যায়ে তিনি রেলিং এর উপরে উঠতে তার রেলিংটা তাদের বাসার এরকম যে তাদের 5 তলা, তো দেয়াল উঠানো, অলমোস্ট বুক সমান দেয়াল উঠানো, উপরে কোনো গ্রিল নাই, যেহেতু 5 তলা চোরের সম্ভাবনা কম। তো উনি কি করে, একটা মোড়া নিয়ে ওই দেয়ালটার উপরে ওঠে।
অলমোস্ট বুকটা এলিয়ে দেয়, অর্ধেকটা বডি তখন তার দেয়ালের ওর পাশে আর অর্ধেকটা বডি তার ভেতরে। এটা তার সেন্স নেই, হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ আসে, আসার সাথে সাথে তিনি বুঝে আরে আমি কোথায়, তখন সে 5 তলার সেই ব্যালকনির কোনায় একদম। তো এরকম হতে পারে রাসেল ভাই, এই ঘটনাটা এই কথাটা আমি মিস করে গেছি। এটা হয়তো রিলেট করতে পারেন যে হয়তো পারে যে ওই ফ্ল্যাটে এরকম কোনো প্রবলেম থাকতে পারে যেটাতে মানুষ একদম আকাল মৃত্যু পর্যন্ত যেতে পারে, যেটা লাস্ট ফ্যামিলিতে হয়েছিল। তো ওই ঘটনাটা এরপরে রিভিল হয় না, এই ঘটনার ফ্ল্যাটের কি সমস্যা কখনো রিভিল হয় না, সে আমাকে বলেও নাই। তা আমি তাকে অনলাইনে বলতে চাচ্ছি যে আপনার যদি থাকে ঘটনাটা উনি আপনার জেনে আমাকে জানায় যে ওই ফ্ল্যাটের আর কোনো ঘটনা আছে কিনা বা আগে ঘটনা হয়েছে। আরেকটা ঘটনা মানে আরেকটা ঘটনা পেয়ে যেতে পারি যে এবং সেটার সাথে সেই ঘটনাটা পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি হয়তো যে এইটা কেন ঘটলো। রাইট রাইট। আমি সবসময় সলিউশন নিয়ে আসি, রাখার চেষ্টা করি। সলিউশন আনতে গিয়ে আমাকে আশকোনা পর্যন্ত যেতে হচ্ছে সেই শিপার ভেতরে। তো যাই হোক, হোয়াট এভার, থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য, কি ক্লিয়ার করা দরকার ছিল আর কি। মোস্ট ওয়েলকাম। তো আমি যেটা বললাম যে আমাদের ডক্টর আলিফ যে ঘটনাটা বললেন, 3টা ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেকেন্ড ঘটনাটা বিশেষ করে যেটা মাঝামাঝি তিনি বলেছেন, অসাধারণ একটা ঘটনা, এবং যেটা বললাম যে আমার মানে ভুলতে অনেক দিন লাগবে এরকম একটা ঘটনা। আর আমাদের সঙ্গে আরো যে 2জন ছিলেন তারাও তাদের ঘটনা শেয়ার করেছিলেন, এবং আমি বলছিলাম যে ডক্টর আলিফ যেরকম বলছিলেন যে ওনার ওই অ্যাডভোকেটের ওনার ওই ঘটনার পরে আমি অনেকে পেয়েছি, আমার সলিউশন জানি। আমি ওনার যে সলিউশনটা যদি জানেন তাহলে আমাকে লিখে জানান যে এটা হচ্ছে সলিউশন। হয়তো ওনারা ওই সলিউশনটা যেটা আপনি দিচ্ছেন সেটা হয়তো ট্রাই করেছেন এর আগে, বা এরকম কিছু হতেও পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটাই হোক না কেন ওনাদের জন্য দোয়া করবেন, এবং ডক্টর আলিফের জন্য দোয়া করবেন। আমি জানি না যে আমার হাতে কি হলো। সো যাই হোক, আমরা আপডেট করবো আপনাদেরকে যে কি হলো নেক্সট সপ্তাহে, আমি জানিয়ে দিব ইয়েতে। এবং আপনি জানেন যে উনি রেগুলারলি ওনাকে সার্জারি অনেক কিছু করতে হয়, সো ভালো হয়ে যাওয়াটা খুব জরুরি। এবং আজকে তারপর থেকেই দেখছি যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ডক্টর আলিফ। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র টুইটারে আমি একবারও আজকে পড়িনি, সবাই লিখেছেন।